রাজনৈতিক খেলা অনেক দূর চলে গেছে, এখন এটা শুধুই ডক্টর ইউনূসের হাতে আর নেই। এনসিপি যে জামাতের আর একটা টিম, এটি তো বাংলাদেশের মানুষ কম বেশি সবাই এখন উপলব্ধি করে, অনেক আগে থেকেই করে। তাদের বুঝতে এত দেরি হওয়ার কারণটা কি? নাকি তারা ওই যে জেগে ঘুমাচ্ছে, তারা এটা একটা কৌশল নিয়েছে সেলফ এক্সিটের অংশ হিসেবে, যেটি আপনি শুরুতেই বলছিলেন, একদল জামাতে আশ্রয় নিচ্ছে, মানে সেলফ এক্সিট জামাতের মাধ্যমে চাচ্ছে, আরেক দল অন্য কোনো পন্থায়, যাদেরকে বলা হয় যারা অ্যাপয়েন্টেড হয়েছে, যেমন তাসনিম জারার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে যারা ট্রেন্ড হয়েছে, যারা অ্যাসাইন্ড হয়েছে এবং যাদেরকে তৈরি করা হয়েছে দীর্ঘ সময় নিয়ে, সো তাদেরকে বহিঃশক্তির কাছে সেফ এক্সিটের জন্য খোঁজা হচ্ছে। ব্যাপারটা কি এরকম ইকুয়েশন দেখতে পাচ্ছেন? আমি আপনি যেভাবে ইকুয়েশনটা আমার সামনে তুলে ধরলেন, আমি দ্বিমত পোষণ না করলেও আমি অন্য একটা ভার্সন তুলে ধরার চেষ্টা করছি, যেভাবে বিষয়টা আমি অ্যানালাইসিস করছি বা দেখছি। প্রথমত দেখতে হবে যে যেই সকল নারী সদস্যরা, আমি একজনকে দেখলাম আপনার সাথে টকশোতেও, উনি বোধহয় 6 মাস আগেই পরিত্যাগ করেছেন। তারা কিন্তু হ্যাঁ, তারা কিন্তু বলতে চাচ্ছেন যে আমাদেরকে মিসগাইড করা হয়েছে, আমাদেরকে বলা হয়নি, আমরা কেন জামাতের সাথে যাব, আমরা চেয়েছিলাম অন্য বাংলাদেশ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান। আমি এখানে বিষয়টা অন্যভাবে তুলে ধরতে চাই। লক্ষ্য করুন, এদের বয়স যদি দেখুন, সেখান থেকে 15 বছর যদি মাইনাস করে দেন, তাহলে দেখবেন তারা তখন টিনেজার ছিল। এই টিনেজার যারা ছিলেন, তারা এই টিনেজ বয়সে যেই সরকারের মাধ্যমে তারা এই ধরনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজকে প্রতিষ্ঠিত করা, নারী হিসাবে নিজকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই সুযোগ সুবিধা ওনারা পেয়ে এই পর্যায়ে আসলেন, যে ওনারা চিন্তা করতে পারেন, এবং এটা চিন্তা শক্তির মৌলিক স্বাধীনতা, যে আজকে আমি বেটার আছি, আরো বেটার হব, এটাই শেষ নয়। এই যে মৌলিক চিন্তার স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কোন সরকার এনে দিল, কোন সরকারের সময় সেই সুযোগটা আসলো? সেই সরকার তো শেখ হাসিনার নেতৃত্বের সরকার। আমরা শেখ হাসিনা সরকারের সমস্ত সুযোগ নিয়ে আমাকে তৈরি করতে পারলাম, আমি মুক্ত চিন্তা গ্রহণ করতে পারলাম, নারী হিসাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করলাম, এবং সেই নারীগুলো যে আপনার সাথে ইন্টারভিউ দিল, সে এবং যে গতকালকে পদত্যাগ করে নিজে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্র প্রার্থী হবে, আর আজকে যে বলছে আমি আর প্রার্থীতেই নেই, এই সকলেই কিন্তু শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তারা এমন ভাষা তারা প্রয়োগ করেছে। আমি একটা জিনিসকে সবসময় রেসপেক্ট করি, সুলতানা রহমান আপনাকে জানাই, আমার বিরোধী না থাকলে তো আমি জল জল করব না। আমাকে যদি আপনি সবসময় শুধু প্রেজ করেন, তাহলে তো আমি জানবো না আমি ভুল করছি কিনা। এবং রাজনীতিতে তো আরো বেশি প্রয়োজন। রাজনীতিতে আমার বিরোধী না থাকলে আমি যে ভালো কাজ করব কেমন করে, সেখানে শেখ হাসিনার বিরোধিতা যারা করবে তাদেরকে আমি সবসময় বলছি এটা তো সঠিক কাজ, শেখ হাসিনা দেশ চালাচ্ছেন আর উনি কিডনি হয়ে কাজ করবেন, দ্যাট ইজ খুব স্বাভাবিক। কিন্তু আপনার মুখের ভাষা, আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি কিভাবে বিরোধিতাটা করছেন। আপনি শেখ হাসিনাকে এই মেয়েরা শেখ হাসিনাকে যেই অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেছেন, আমার বিশ্বাস হয় না কখনোই তারা যদি একটু বুঝতে, নিজকে নিয়ে চিন্তা করতেন যে আমি যে সক্ষমতা অর্জন করলাম, যেই একটা সিস্টেম, সেই সিস্টেমের চেয়ে আমি বেটার করব। হ্যাঁ, তো বেটার করলে তো আমাকে বেটার আইডিয়া ঠিক করতে হবে। তো বেটার আইডিয়া ঠিক করতে গিয়ে আপনি জামাতের যারা বি টিম হিসাবে প্রথম থেকেই, আমরা প্রবাসী থেকে জানি, আপনি দেশে থেকে জানবেন না কেন? জানবেন না? আপনি তো ঢাকা ইউনিভার্সিটির যদি হয়ে থাকেন তাহলে নিয়ত জানার কথা। তা সেখানে এতদিন লাগলো বুঝতে যে ওরা আসলে জামাতের হয়ে কাজ করছে, এটা তো এতদিন বোঝা। এটা আমি মনে করি যে তারা সঠিক সত্যটা বলছে না। তারা যে কাজটুকু করেছিল, যেহেতু তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু তারা সবসময় নিজদেরকে স্মার্ট ভাবছে, এই কারণে যে শেখ হাসিনার সরকার তাদেরকে সেই উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, অতএব তারা ভাবলো এই আমাদের একটা সুযোগ এসেছে, এখন শেখ হাসিনাকে নামিয়ে ফেলতে পারলে আমরা মন্ত্রী এমপি হয়ে আজীবন তাদের জীবন ক্ষমতায় থাকবে। বাট এটা যে ভুল পথ,
এটা যে সঠিক না, এটা যে টিকবে না, সেই জ্ঞানটুকু না থাকায় তারা মানে খুব অল্পতেই তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। তাদের যদি মৌলিক ইচ্ছাটাই থাকতো যে দেশের জন্য কাজ করব, কিসের এনসিপি, তাহলে এনসিপি তারা ভেঙে ফেলতে পারতো না। তারা বলতো যে ওই এনসিপি তো আমরা করতে আসিনি, আমরা আসছি যে এনসিপি করতে, সেই এনসিপি এইরকম বাংলাদেশ ম্যানিফেস্টো দিত, তারা বলতো আমরা নেতৃত্বে আছি। কিন্তু না, তারা তাদেরকে, আমি আরেকটা বিষয় বলি, এনসিপির যারা মৌলিক নেতৃত্বে যে ছেলেগুলো সবাই তো জামাতে ফেরত গেল, তারা জামাতে ফেরত যাবে কি যাবে না সেটা মৌলিক প্রশ্ন নয়। জামাতের সাথে তাদের এনসিপির যে চুক্তি হয়, সেই চুক্তিতে বলা হলো যে এই কয়েকজনকে দাঁড়াতে দিব, আর কেউ দাঁড়াতে পারবে না, আর না দাঁড়াতে পারলেও তারা স্বতন্ত্র দাঁড়িয়ে করতে পারবে না। নট অনলি দ্যাট, তোমাদের সকলকে জামাতের পক্ষে নির্বাচন করতে বাধ্য থাকবে। সেখানে আমার মনে হয় এই মেয়েগুলো বা আরো যারা চলে যাবে, তাদের না পাওয়ার বেদনায় তারা চলে যাচ্ছে। তাদেরকে যদি কালকে বলা হয় যে তোমাকে এমপি, তোমাকে ওই জায়গায় দেওয়া হলো, নমিনেশন দেওয়া হলো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তারা আবার ভুলে যাবে যে তারা, কারণ নীতি এবং নৈতিকতা। আপনি কিন্তু হঠাৎ করে সাংবাদিক হননি সুলতানা রহমান, আপনাকে চেনে না জানে না এমন কোন সাধারণ মানুষ আমি খুঁজে পাইনি আজকে। আমাকে বহু মানুষ চেনে না, আপনাকে চেনে সবাই, কারণ আপনার যে সাংবাদিকতার রুট, এটা তো আপনি তৈরি করেছেন, তাই না? কাজটা তো করতে হয়েছে ওয়ান বাই ওয়ান। এখন এই এনসিপির সবাই হঠাৎ করে শেখ হাসিনা বিরোধী কে, তুমি কে, আমি কে, রাজাকার, প্যাটেন্ট বাই রাজাকার জামাতে ইসলাম, এবং তাদেরকে সামনে রেখে এরা মনে করলো যে আমরা টিকে যাবো। অতএব টিকার জন্য, রাজনীতি করার জন্য শিশুকাল থেকেই, একদম আমি মনে করি শিশুকাল থেকেই রাজনৈতিক চেতনা, তারপর বাংলাদেশ একটি সুন্দর উর্বর ভূমি, ছাত্র রাজনীতি করা যায়, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন, সংসদের মতন প্র্যাকটিস আপনারা করতে পারেন। সেখান থেকে উঠে আসলে আপনারা এত তাড়াতাড়ি ঝরে যেতেন না। এবং এই সকলে কাজই হলো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এই মেয়েগুলোকে ব্যবহার করা হয়েছে এবং তারা ব্যবহৃত হতে আনন্দ পেয়েছিল। সেই আনন্দ এখনো ফিরে আসবে যদি তাদেরকে আবার ডাকা হয় এবং বলা হয় তোমরা করো, তোমরা এই জায়গা থেকে নির্বাচন করো। কিন্তু দুঃখের সঙ্গে সত্য কথা বলতে হচ্ছে সেটা হলো রাজনৈতিক খেলা অনেক দূর চলে গেছে। এখন এটা শুধুই ডক্টর ইউনূসের হাতে আর নেই, এটা শুধুই এনসিপি কে আপনারা, আমি এই কথাটা কোথাও বলিনি, আপনার এখানে ব্রেক করি। আমি একটা বিষয় লক্ষ্য করলাম খুব গভীর ভাবে, সেটা হলো যে তারেক জিয়া বাংলাদেশে ফিরলে কি ধরনের রিয়েকশন হয় রাজনৈতিক ফ্যাব্রিকে। দেখলাম যে হঠাৎ করে এনসিপি যে চালাতো, এনসিপি এই করেগা, ক্যান্টনমেন্ট ভেঙে দিবে, অমুক করবে তমুক করবে, সবকিছুর উপরে জামাত সহ কি ধরনের জানি একটা ঠান্ডা জল ঢেলে দিলে যেরকম একটা অবস্থা হয় না, সেরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার সাথে হয়তো আপনি দ্বিমত করবেন বা আমাদের যারা শ্রোতা মন্ডলী দ্বিমত করবেন, আমি বাইরে থেকে এটা দেখছি। কিন্তু সেটাকে উজ্জীবিত রাখার জন্য জামাত যে ইনজেকশন আবার পুশ করছে, সেটা হলো এই শাহবাগে তাদের হত্যা করা সন্ত্রাসী, তারাই সরকারে, তাদের সেটার বিচারের দাবিতে তারা আবার সেখানে অভিনয় শুরু করেছে। এবং আমি জানি যে জামাত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লবিংও শুরু করেছে ইন্টারনাল বাংলাদেশি বিভিন্ন ফোর্সের সাথে। ধন্যবাদ। আপনি শেষের কমেন্ট, দুইটা কমেন্টই ভেরি স্ট্রং। ধরেন হাদি, ওসমান হাদির কথা আপনি বলছেন, ইনকিলাব মঞ্চের, এবং ইনকিলাব মঞ্চ কিন্তু এখন শাহবাগে যে অবস্থান নিয়েছে, অনেকেরই আশঙ্কা এখানে একটা বড় কিছু ঘটতে পারে। এই ব্যাপারে জানেন কিনা? আর জামায়াত যে লবিং শুরু করেছে সেটা কোন লাইনে, কি তাদের আকাঙ্ক্ষা? নির্বাচন তারা চায় না, অনেকদিন থেকেই শুনছে। এবং আজকেই সন্ধ্যায় আপনার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আমি আরো একটি খবর পেয়েছি, তিনি গত সপ্তাহেও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এইগুলির যোগসূত্রটি কি? খুব ভালো লাগছে একটা বিষয় আমি শেয়ার করি। আমার মগজ ঝালাই হচ্ছে, অনেকগুলো বিষয় একসাথে আসছে, খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে দেখুন মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ, কি জানি কোটা, আমি এটা বিষয়টা মনে রাখতে পারি না, কোটা আন্দোলনের নামে, কোটা আন্দোলন
আন্দোলনের সময় যে বলা হচ্ছিল ছাত্ররা আন্দোলন করছে, সেটা রূপান্তর করলো ছাত্র জনতা। আচ্ছা, ছাত্ররা আন্দোলন যদি করে থাকে, তাহলে ছাত্রদের যখন রাজনৈতিক বন্দোবস্ত হলো, যে ছাত্ররা আন্দোলন করে জয়লাভ করলো, তাদের যখন রাজনৈতিক বন্দোবস্ত হলো, সেই বন্দোবস্ত সেই ছাত্রদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে তারা জয়লাভ করতে পারলো না কেন? তারা নির্বাচনই করলো না কেন? তারা তো রাজনৈতিক শক্তি, তারা তো বলছে যে আমরা এই দেশ মুক্ত করেছি স্বৈরাচারের কাছ থেকে। আমি রাজনৈতিক বক্তার মতন বললাম। তাহলে আপনারা শিবিরকে দিয়ে দিলেন কেন? আমি তো সেদিন বসেছিলাম যে এরা এত শক্তিশালী, শেখ হাসিনার যে শেখ হাসিনা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, সেই শেখ হাসিনাকে তারা সরাই দিল ক্ষমতা থেকে। অতএব ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং সমস্ত ইউনিভার্সিটিতে তাদের জয়কার হবে। তাদের তো একটা রাজনৈতিক সংগঠন হয়ে গেল এনসিপি। কিন্তু তারা সেটা করতে পারলো জন্য, জামাতের কাজের জন্য বি টিম হিসেবেই তো কাজ করছে। অতএব শিবিরকে তারা সেখানে দখলদারিত্ব করতে দিল। অতএব আমি এই জন্য বলছি যে আমার একটা ভালো কাজ হচ্ছে যে আমি পুরাতন বিষয়গুলো নিয়ে আসছি। সেটা হলো এনসিপি, সেটা হলো ইনকালাব মঞ্চ, সেটা হলো এবি পার্টি, এরকম বহু বিষয়গুলো জামাতের ফান্ডিং এ, জামাতের মজলিসে শুরা থেকে পরিকল্পনা করে বাংলাদেশে এইসবগুলো তৈরি করা হয়েছে। এবং এখন ফিরে যাচ্ছি 5ই অগস্টের বিকাল বেলায়। 5ই অগস্টের বিকাল 3টার দিকে আমাদের বর্তমান সেনাপ্রধান তিনি সর্বপ্রথম একটা বিষয়, এটা আবারও স্মৃতি রোমন্থনের জন্য, বাংলাদেশে কিন্তু দুপুর 1টা থেকে ওই 3টা পর্যন্ত সমস্ত ধরনের ইন্টারনেট বন্ধ ছিল টোটাল, যেটা নিয়ে কিন্তু আর কেউ কোনোদিন, টোটাল ব্ল্যাকআউট ছিল। এটা নিয়ে শেখ হাসিনার সময় যে ব্ল্যাকআউট ছিল সেটা নিয়ে বহু কথা, কিন্তু এই 2 ঘন্টার ব্ল্যাকআউট সম্বন্ধে কোনো কিছুই বলা হয়নি। অতএব এই 2 ঘন্টার ব্ল্যাকআউটে পট পরিবর্তন করা হয়। একটা হলো শেখ হাসিনার অফিসে, আর উনি ক্যান্টনমেন্টে ইতিমধ্যে একজন এক্স আর্মি অফিসার দিয়ে আগের রাতেই ডেকে আনিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে, এবং সেখানকার প্রধান ব্যক্তি হলো জামাতের এই আপনি বলছেন ডক্টর শফিকুল ইসলাম। উনি কিন্তু জাসদ থেকে আসা, শফিকুল রহমান, ডক্টর শফিকুর রহমানটা লিখে রাখি। আচ্ছা, ডক্টর শফিকুর রহমান। এই আমি এখন চলে যাই, আমি টিভিতে বা অনলাইনে আমরা যেভাবে দেখি, আমরা তো টিভিতে দেখি না। ডক্টর না উনি, আপনি তো বহু তথ্য আমাকে শিখাচ্ছেন, ভেরি নাইস। উনি হলেন ফিজিশিয়ান। হ্যাঁ, আর ডক্টর ইউনুস হচ্ছেন গিয়ে ডক্টর ফিজিশিয়ান যাই। উনি হলেন ফিজিশিয়ান, মানে রোগী দেখেন, এই ডাক্তার। উনি মাস্টার ফিলোসফি না। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাই। আমাদের প্রধান তিনি আসলেন টিভির। ওই 2 ঘন্টার ইন্টারনেট বন্ধে কি কি হয়েছে আপনি এটা আর একটুখানি ডিটেইল বলেন। এটা খুব সংক্ষেপে, কারণ এটা যতটুকু আমি বলবো সেটা আরো করতে হবে, ভেরিফাই করতে হবে, কারণ আমি একটা বিষয় সবসময় বলছি। আচ্ছা, বলেনি। প্রথমত হলো সেই সময়ে গণভবনে একদল প্রেসার করে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার জন্য কাজ করে, এবং হুমকিটা প্রচ্ছন্ন যে তো এই 20 মিনিট, এই 40 মিনিট, এই 25 মিনিটেই চলে আসছে, এই আক্রমণ হয়ে যাবে। আরেকটা হলো উনি নিজে সকাল 10টায় শেখ হাসিনাকে আশ্বস্ত করে, এই ওয়াকার সাহেব আশ্বস্ত করে যে সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো অসুবিধা নেই। উনি কিন্তু চলে গেলেন ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু উনি আগের রাতেই ব্যবস্থা করে রেখেছেন ওনার অন্য এক্স কলিগ, মানে যে রিটায়ার্ড কলিগ দিয়ে, যে জামায়াতে ইসলামের প্রধান সহ আরো অলি, আবার এই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ নজরুল, যাকে আপনারা অন্য ডাকে নামেন আসিফ নজরুল, তাদেরকে ক্যান্টনমেন্টে জড়ো করেছেন। এখানে উনি ওনার প্রধানমন্ত্রীকে বলে গেছেন, আশ্বস্ত করে গেছেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। সো এখানে একটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ ছিল যে জনগণের হাতে তিনি মৃত্যুবরণ করেছেন, জনগণের আক্রমণে, যেটা সমস্ত ধরনের যে নিরাপত্তা বলয় সমস্ত কিছু কিন্তু সেখানে লুজ করে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়। শুধু তুলনা করার জন্য বলছি, সেই একই বাহিনী তারেক জিয়া, যিনি বাংলাদেশের এই মুহূর্তে বর্তমান
কোনো ধরনের রাজনৈতিক প্রোটোকল পাওয়ার যোগ্য নন, তাকে 5 স্তরের নিরাপত্তা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 মঞ্চে নিয়ে আসা হয়। কোথায় ছিল সেদিন 5 তারিখে অগাস্টের আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশের কোথাও আপনারা নিরাপদ রাখতে পারেননি? অতএব এটা তো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এটাই ছিল আমি 5 তারিখ নিয়ে মৌলিক বলা। কিন্তু সেদিন কি হলো? সেদিন উনি টেলিভিশনের সামনে এসে বললেন অনেক কথা, যে আমরা দেশের দায়িত্ব নিলাম। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। আমরা এখন বঙ্গভবনে যাব, গিয়ে আমরা দেশ পরিচালনার জন্য একটি সরকার গঠন করব, আমরা দেশকে নিরাপদ রাখবো, কি বললেন। কিন্তু একজন সাংবাদিকের প্রশ্নে এখন বলেন আপনারা কোন কোন রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন, উনি কিন্তু প্রথম যে রাজনৈতিক দলটার কথা বলেন সবাই জানেন, কিন্তু আমি রিপিট করতে বাধ্য হচ্ছি আজকে, সেই বললেন জামায়াতে ইসলামী, এবং ওনার আমির এই ডাক্তার শফিকুল রহমানের কথা বললেন। এখন আমি এটা নিয়ে আরেকটু কথা আমি আরেকটু কথা বলি। জামাতের কথা যখন উনি বলছেন তখন আমি আরেকটু কথা বলতে হবে। ঠিক সেই মুহূর্ত পর্যন্ত যখন বাংলাদেশের সেনাবাহিনী যারা প্রতিজ্ঞাবদ্ধ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে, তারা একজন প্রধানমন্ত্রীকে দেশে রাখতে পারেননি, তখনও পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণভাবে আইনগত নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকে ক্যান্টনমেন্টে ওনারা আসতে দিয়েছেন, এবং সেই দলের সাথে ওনারা বলেছেন, প্রথম কথা বলেছেন। অতএব এটা ভবিষ্যতে যে কোনো সরকার, যে কোনো বাংলাদেশি সরকার এটা নিয়ে কথা, এই বিষয়টা আনতেই হবে কোর্ট মার্শালে। কারণ আমি ততক্ষণ পর্যন্ত আমি কোনো আইন ভাঙতে পারি না যে আইনটা এখনো পর্যন্ত বলবৎ। আইনটা যদি পরবর্তী মুহূর্তে চেঞ্জ হয় তখন আমি এটা কাজ করতে পারি। উনি তো আইন বলেন নাই যে আমি মার্শাল ল জারি করলাম, বাংলাদেশের সমস্ত আইন বন্ধ, অতএব আমি যার সাথে খুশি তার সাথে কাজ করব। এটা তো করেন নেই, করেছেন আইন ভঙ্গ করেছেন। অতএব আপনি যে তথ্য তুলে ধরলেন, গত সপ্তাহে তিনি আবার জামাতের আমির তার সাথে দেখা করেছেন। আজকে জামায়াতের আমির দেখা করার মৌলিক যে কারণ আমরা জানি, যতটুকু জানতে পেরেছি, এটা খুবই গোপন রাখা হয়েছে। এমনকি ডিজিএফ এর এরাও তেমন কিছু এখনো পর্যন্ত জানে না কি হচ্ছে, কি বিষয়টা নিয়ে আলাপ হলো। কারণ আপনারা জানেন সেখানে একটা ক্লাব রয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে, কি একটা যারা ইতিমধ্যে আর্মিতে নেই তাদের জন্য একটি ক্লাব, অফিসার্স ক্লাব, প্রাক্তন অফিসার্স ক্লাব, যাদেরকে একটা কি শব্দ দিয়ে ব্যবহার করে তাদের সংক্ষেপে, আপনি হয়তো বা জানেন। আমি রাওয়া ক্লাব, হ্যাঁ, ইচ্ছা করেই অনেক সময় রাওয়ার কথাই বলছি, কিন্তু ইচ্ছা করেই আমি মনে রাখতে পারি না আর কি। এই রাওয়া ক্লাবের এরা নিয়ন্ত্রণ করে, ওইখান থেকে আসলে সমস্ত কিছুই ওইখান থেকে ঘটছে, এবং সেটার মূল নিয়ন্ত্রক কিন্তু জামাতপন্থী, এবং স্পেশালি গোলাম আজমের সন্তান এবং এদের সন্তান নিয়ন্ত্রিত এই গোষ্ঠীটার মাধ্যমে সম্পূর্ণভাবে এই ওয়াকারের সাথে তাদের যোগাযোগটা রক্ষা করে চলছে। এখন তারেক জিয়া আসাতে দেখুন ক্ষুধা বক্সকে সরিয়ে দেওয়া হলো। এটা কেন সরিয়ে দেওয়া হলো? উনি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, উনি কিন্তু বিএনপির জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা জজ মিয়া নাটক সাজিয়েছিলেন, এবং তাকে যখন আনা হলো নিয়োগ দেওয়া হলো তখন কিন্তু কোনো হইচই হলো না। কিন্তু যখন তাকে সরিয়ে তারেক আসছে, তার আগে ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, প্রথম আলো পুড়িয়ে দেওয়া হলো, ক্ষুধা বক্সকে সরিয়ে দেওয়া হলো। এখন আবার এই 24 ঘন্টার ভিতরে যখন দেখা গেল যে বাংলাদেশে আসলে তাদের মাটি পায়ের তলা থেকে আর মাটি নেই বললেই চলে। জামায়াতে ইসলামের ভোট ব্যাংক বাংলাদেশে কখনোই ছিল না, এবং আমি মনে করি যে জামায়াতে ইসলাম যে কাজগুলো এখন প্রতিদিন করে যাচ্ছে, তাতে করে তাদের পায়ের নিচে যে মাটি একেবারেই সরে গেছে, সেটাকে পুনরুদ্ধার করার জন্য, প্রোটেকশন নেওয়ার জন্য ওয়াকার সাহেবকে আরেকটা ধমক দিবেন কিনা ইয়াকে, ডক্টর ইউনূসকে। কারণ ওয়াকার সাহেব যে কাজটুকু করছেন সেটা কিন্তু ঠিকাদার হিসাবে করছেন। আমি কথাটা বুঝাতে পারলাম কিনা? কারণ এই এনসিপির বহু
সম্মুখ সারির নেতারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় স্লোগান দিত ওয়াকার সম্বন্ধে, যে সেনাবাহিনী ঠিকাদার, মনে আছে এই কথাগুলো? সেনাবাহিনী কিসের ঠিকাদার, কিসের ঠিকাদারি দায়িত্ব? অতএব সেখানে তারা গেলেন। আমার মনে হচ্ছে এইটা একটা গুরুতর সিগন্যাল, যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, যারা স্বেচ্ছা নির্বাসন থেকে বাংলাদেশে গিয়েছেন রাজনীতি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের জন্য এটা ভাবার বিষয় যে জামাতের সাথে বাংলাদেশের যে সেনাপ্রধান, তার সখ্যতা, এবং উনি বারবার বা রাজপথে না তাদের গুন্ডাবাহিনী নামিয়ে রেখে ওখানে গিয়ে কি আলাপ করেন, এবং এই এনসিপির সকল সদস্যদেরকে বাংলাদেশের সেনাবাহিনীর যান, সাজোয়া জানে বহন করে সারা বাংলাদেশ, স্পেশালি আমাদের গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়ে দেওয়া হলো, সেই সেনাবাহিনী কেন করলো? অতএব আপনার যে তথ্য, এটার সাথে আমার অল্প কিছু তথ্য একসাথে মিলে যায়, যে এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। মনে করা হচ্ছে যে শাহবাগে অন্য কোনো ধরনের অন্য কিছু ঘটিয়ে নির্বাচনকে বানচাল করে দিয়ে, এমনকি তারেক জিয়া যাতে আবার চলে যেতে বাধ্য হয়, অথবা তার জীবনের প্রতি সংশয় হয়, তাহলে তো উনি আর থাকবেন না। কারণ ওনাকে দেশে আসার আগে আমরা এই কথাটা এক দুজন আলাপি করতে পারি। উনি দেশে আসার আগে কিন্তু বারবার বলছিলেন, দেশে ফিরে আসা শুধু আমার একার উপর নির্ভর করছে না। অতএব এই যে ডটগুলো একসাথে, সেখানে জামাত কি খেলা খেলছে, কালকে সকালে কি হবে, তারেক জিয়া যদি হুমকির মুখে পড়েন, উনি যদি সরে যান, নির্বাচন যদি ঝুলে যায়, আমেরিকান গ্রিন সিগন্যাল কি আসলে সেফ এক্সিট, না যদি এরকম যে নির্বাচন চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, তাই না? মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে তারা এত দীর্ঘ সময় পরে এখন ওই ব্যবস্থায় যাচ্ছে কিনা। তবে খুশির সংবাদ, আমরা বাঙালিরা অন্য জাতির মতন নয়। আমরা বাঙালিরা ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশের পথ ছিল শান্তির পথ। বাংলাদেশের মানুষের উন্নয়ন, মানব সম্পদের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পরে যদি এর চেয়ে বেটার কোন সরকার আসতো, তাহলে মানুষ আবার শান্ত হয়ে পড়তো। মানুষকে যেহেতু উস্কানো হয়েছে যে আমরা আরো বেটার দেব, আমরা তোমাদেরকে ভোটের অধিকার দেব, আমরা সবাই এমপি হয়ে যাব, সবাই মন্ত্রী হয়ে যাব, ওরা একা খাচ্ছে কেন, শব্দগুলো কিন্তু এইসবগুলোই ছিল, যার জন্য তারা ওয়ার্ড ইউজ করতো। অতএব আশঙ্কা আপনার যেরকম আমারও এরকম, কিন্তু ভরসা রাখলাম বাংলাদেশের মানুষের উপর।